জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার শুরুটা করেছেন আজকে তার বাড়ির সামনে বিভিন্ন ময়লা পরিষ্কার ঝাড়ু দিচ্ছিলেন। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার করা এটা খুবই জরুরি। নির্বাচন নিয়ে কিন্তু একরকমের অভিযোগ আছে বিরোধী দলের পক্ষ থেকে যে নির্বাচনে কিছুটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, যে ত্যাগী নেতা আছে যেমন রিজভী আহমেদের মতো ব্যক্তিরা মন্ত্রী হননি, উপদেষ্টা হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, BanglaNews24.com-এর এডিটরস চয়েসে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা নতুন সরকারের কার্যক্রম শুরু করতে দেখলাম। নতুন সরকার বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে আজকে কার্যক্রম শুরু করেছে। গতকাল 17 ফেব্রুয়ারি বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেছেন তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ। তারেক রহমানের আজকের কার্যক্রম এবং আগামী দিনের রাজনীতি এবং দেশ পরিচালনা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের স্টুডিওতে উপস্থিত হচ্ছেন আজকে রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনাকে বাংলা নিউজের স্টুডিওতে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে প্রথমেই যায় যে আজকে তারেক রহমান তার সরকারি কার্যক্রম শুরু করেছেন, সচিবালয়ে গিয়েছিলেন। তার আগে দিনের শুরুতে তিনি সাভার স্মৃতিসৌধে যান, এখানে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে স্মরণ করেন এবং একটি শোকগাথা স্মৃতিগাথায় তিনি এক ধরনের কথাবার্তা লিখে রেখেছেন, স্বাক্ষর করেছেন এবং অনেক কথা শহীদদের স্মরণ করেছেন। 24-এর শহীদদের স্মরণ করেছেন, একই সঙ্গে দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের কথা বলেছেন। এরপরে তিনি এসেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন। আসার সময়ে আমরা যে একটি কার্যক্রম দেখলাম, উনি গতানুগতিক রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের তুলনায় একটু ভিন্নতা দেখা গেল। আর শুরুর দিনেই যেটা হচ্ছে, উনি হঠাৎ করে গাড়ি থেকে কোনো প্রোটোকল ছাড়া নেমে মাজারে গেলেন, জিয়াউর রহমানের মাজারে গেলেন। এবং আবার যখন গাড়িতে তিনি আসছিলেন তখন চারিপাশে যে অন্যান্য যে জনসাধারণের যে গাড়ি, সেই গাড়ির সঙ্গেই উনি ওনার প্রোটোকল অফিসার বা প্রোটোকলের যে থাকা সত্ত্বেও উনি কিন্তু অন্যান্য গাড়ির সঙ্গে একই সঙ্গে। আমরা দেখি যে ইতিপূর্বে সমস্ত সরকার প্রধানের রাস্তা ফাঁকা করে দেওয়া হতো, সমস্ত ট্রাফিক সিগন্যাল অচল করে দেওয়া হতো, অন্যান্য সব দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা বা মিনিটের পর মিনিট, এবং তারপরে প্রধানমন্ত্রী আসতেন বা সরকার প্রধান আসতেন, সায় সায় করে চলে যান। আর আজকে দেখলাম যে না, উনি আগে পুলিশের প্রধানকে বলেছেন যে আপনারা রাস্তা চলাচল স্বাভাবিক রাখুন, এবং ওই স্বাভাবিকের মধ্যেই কিন্তু উনি চলাচল করতে চেয়েছেন এবং করেছেন। এবং সেখান থেকে উনি সচিবালয় ওনার গিয়েছেন, সচিবালয় গিয়েছেন, ওনার কার্যালয় থেকে সচিবালয়। এই যে তার আজকের যাত্রাপথ এবং ক্যাবিনেটের মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন, এবং আগামী দিনের রাজনীতি কীভাবে দেখছেন আপনি? এর বিশাল একটা বড় একটা রাজনৈতিক বিজয়ের পরে তার সরকার গঠন, দেশে ফিরে আসা, বিরাট বড় চ্যালেঞ্জ। 55 দিনের যাত্রাপথে একটা বিশাল বিজয় তিনি এনে দিয়েছেন দলকে বা দেশের মানুষের জন্য। জি, মিটু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ বাংলা নিউজের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে। আপনি যে প্রসঙ্গটা তুলেছেন, অনেকগুলো কথা আছে, এর ভিতরে অনেকগুলো প্রসঙ্গ আছে ছোট ছোট করে। আসলে প্রসঙ্গগুলো ছোট ছোট করে, কিন্তু ঘটনাগুলো বা প্রসঙ্গগুলো যদি বিশ্লেষণ করা হয় তাহলে অনেক বড়। প্রথমেই যে বিষয়টা বলবো, আপনি যে বিষয়ে খুব গুরুত্ব দিয়ে ইঙ্গিত করেছেন, সেটি হচ্ছে যে তারেক রহমানের প্রথম দিনের অফিস যাত্রা, পথ চলা এবং সাধারণ মানুষের সাধারণ গাড়ির সাথে তার গাড়ি পার করে নিয়ে যাওয়া, তার গাড়ি চালানো, এগুলো বিষয়টা আমি সবসময় বলি। তারেক রহমান দেশে ফিরে আসার আগের থেকেই আমি এই কথাগুলো বলতাম যে তারেক রহমান দেশে ফিরে যখন আসবেন তখন তিনি বিশেষ কিছু মিশন নিয়ে আসবেন। সেই মিশনের প্রথম যে দর্শন বা পয়েন্ট বা বিষয়, সেটা হচ্ছে দেশের একটা আমূল পরিবর্তন করতে চাইবেন তিনি। আমূল পরিবর্তন করতে চাইবেন তিনি, এই চাওয়ার পেছনের যে বড় কারণ, এমনি তো তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে। তাদের রক্তেই দেশপ্রেম মিশে আছে, তাদের রক্তে দেশপ্রেম, তাদের সন্তান হিসেবে এবং তাদের আচরণ, তাদের কাজ, তাদের কর্মকাণ্ড, তাদের উঠা বসা, সমস্ত সব কিছু তিনি দেখেছেন কাছ থেকেই। ফলে তার ভেতরে এগুলো স্বাভাবিকভাবে প্রভাব ফেলবে, এটা স্বাভাবিক। এক। দুই হচ্ছে, তারেক রহমানের ব্যাপারে অনেকের ভেতরে কথা ছিল যে তিনি দেশটাকে আসলে কতটুকু পাল্টাবেন এবং তিনি কতটুকু বোঝেন, কতটুকু পাল্টাতে পারবেন, পাল্টাতে চান, কতটুকু মন আছে, এবং তার সম্পর্কে একটা বিরাট রকমের প্রচারণা ছিল, নেগেটিভ প্রচারণা ছিল।
এইগুলোকে মিথ্যা প্রমাণ করার প্রশ্ন কিন্তু তারেক রহমানের সামনে আছে। এগুলোকে তিনি মিথ্যা প্রমাণ করে নিজের যোগ্যতা এবং নিজের দেশপ্রেম মানুষের সামনে তুলে ধরবেন এবং সেগুলো কাজে কর্মের ভেতর দিয়ে হবে। এছাড়া আর একটা ব্যাপার আছে, তিনি যেহেতু দীর্ঘ 17 বছর লন্ডনে থেকেছেন, 17 বছর নাকি হ্যাঁ, প্রায় 17 বছরই থেকেছে লন্ডনে। এই যে দীর্ঘ সময় লন্ডনে থাকা, এই থাকাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এই কারণে যে উন্নত দেশ, গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক সংস্কৃতির দারুণ একটা লালন পালনের ক্ষেত্র লন্ডন বা ব্রিটেন। সেই জায়গায় 17টা বছর থাকা মডেল মানে সারা পৃথিবীর কাছে ব্রিটেনের গণতন্ত্র একটা মডেল, সূতিকাগার বলা হয়। সত্যিকার। তো সেই ক্ষেত্রে এই লন্ডনে থাকা এবং উন্নত সংস্কৃতি, উন্নত গণতান্ত্রিক চর্চা যখন উনি নিজের থেকে কাছে থেকে দেখেছেন, উনি তো সেখানে গিয়েছেন শুধু আরামায়েশ করেছেন, ভোগবিলাস করেছেন বা খেয়েছেন, দিয়েছেন, বেরিয়েছেন, তা তো না। রাজনীতি করেছেন, রাজনীতি বোঝার চেষ্টা করেছেন এবং রাজনীতি চর্চা করার চেষ্টা করেছেন। রাজনীতি কিভাবে চর্চা করতে হবে ভবিষ্যতে, এগুলো তিনি শিক্ষা দীক্ষা নেওয়ার চেষ্টা করেছেন। এই প্রত্যেকটা বিষয় তার ভেতরে প্রভাব ফেলেছে এবং আমি বিশ্বাস করি তারেক রহমান যদি ঠিকমতো 5টা বছর দায়িত্ব পালন করতে পারেন, দেশের চেহারা সব ক্ষেত্রে ভীষণভাবে পাল্টে যাবে। যেমন রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে, তেমনি আমাদের সামগ্রিক কর্মকাণ্ড, রাজনীতির ধারা চর্চা এবং আমাদের গণতান্ত্রিক সরকারের বিকাশ এবং তাদের পথ চলা, প্রত্যেকটি জায়গায় পরিবর্তন আসবে, আসতে হবে। এবং দিস ইজ দ্য চ্যালেঞ্জ ফর তারেক রহমান। আপনি একটা কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা, যে যদি 5 বছর উনি সরকার পরিচালনা করেন। এই যে আপনি যদি শব্দটা ব্যবহার করেন, তার মানে আপনার মধ্যে সংশয় রয়েছে না, আমার ভেতরে সংশয়, আপনি বলছেন যদি ঠিক মতন 5 বছর সরকার আমার পরিচালনা ভেতরে করতে। সংশয় বলতে কি, আসলে আমরা তো এখনো সেই বাংলাদেশে আছি যে বাংলাদেশে 24-এর আন্দোলনের আগেও বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশটাই আছে। কিছু কিছু খুব সামান্য কিছু পরিবর্তন ঘটেছে, বাস্তব কথা যদি আমরা বলি। আমাদের যে পরিবর্তন আসার দরকার ছিল বা যে ধরনের পরিবর্তন আসা উচিত, তা অনেক কিছু আসেনি। এটা আসবেও না এত সহজে, এত সহজ না ব্যাপারটা। একটা দীর্ঘদিনের বাংলাদেশ, দীর্ঘদিনের সংস্কৃতি, দীর্ঘদিনের মানুষের মন মানসিকতা, সমস্ত সব কিছু একেবারে গেঁথে আছে, যে কে বসে আছে, এক ধরনের গাঁথুনি তৈরি হয়ে আছে। এই জায়গা থেকে, এখান থেকে একদম খুব রাতারাতি সরিয়ে আনা যাবে না। এটা যেমন একটা ব্যাপার, ঠিক একই সাথে এই কথাটা বলছে, আপনি যেটা বলেছেন সেটার একটা দিক বটে। আমাদের দেশের বিরোধী দলগুলো এবং সরকার গত 15-16 বছর কি করেছে, ফ্যাসিবাদী সরকার, তা তো আমরা দেখেছি। বাট অনেক ক্ষেত্রে, বিশেষ করে আমি খুব ক্যাটেগরিক্যালি বলতে পারি, আওয়ামী লীগ যখন বিরোধী দলে থেকেছে তখন দেশের পরিস্থিতি কি হয়েছে এটা আমরা সবসময় দেখেছি। আমি এক ধরনের আশঙ্কায় আছি যে আওয়ামী লীগ এই মুহূর্তে বিরোধী দলে নেই বা দেশের রাজনীতিতে নেই, কিন্তু এই না থাকাটাই সব কিছু না মনে হয়। এখন যারা বিরোধী দলে আছে বা যারা বাংলাদেশের রাজনীতিতে আছে, চর্চা করছে, তাদের ভেতর থেকে কী ধরনের পরিবর্তন আমরা দেখব সেটা একটা বড় বিষয়। কারণ সরকার দেশ চালাতে গেলে বিরোধী দলের ভীষণ সহযোগিতা প্রয়োজন হয়, দেশের মানুষের সহযোগিতা প্রয়োজন হয়, প্রত্যেকটা সেকশন থেকে সহযোগিতা প্রয়োজন। এই সহযোগিতা যদি তারেক রহমান ঠিকমতো পান, তাহলে এখানেই যদির প্রশ্ন আসছে, যদি পান, কারণ এইগুলো তো সরকারের পক্ষ থেকে যে কাজটা, সেই কাজটা তারেক রহমান করবেন, কিন্তু বিরোধী দল এবং জনগণের পক্ষ থেকে যে বিষয়গুলো, সেইগুলো যদি না আসে, তাহলে তো তার পক্ষে সব কিছু করা সম্ভব না। এই কারণেই যদি এসেছে এবং এই যদির পেছনে ডেফিনেটলি একটা সংশয় সন্দেহ তো আছেই। আপনার কথা সূত্র ধরে আর একটু পেছনে যায়, দুটোর দিক। আজকে যে তারেক রহমানের যে সূচনা, সেটা এক ধরনের ইতিবাচক প্রভাব পড়বে বলে আগামী দিনের রাজনীতি, সংস্কৃতি বা প্রশাসনে আমি বিশ্বাস করি। একই সঙ্গে আমরা আজকে দেখলাম যে প্রধান বিরোধী দল এখনকার সংসদে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার শুরুটা করেছেন আজকে, তাই নামাজ পড়ে তার বাড়ির সামনে বিভিন্ন ময়লা পরিষ্কার ঝাড়ু দিচ্ছিলেন। সেটা এক ধরনের শুভ সূচনা। আপনি কীভাবে দেখেন দুজনের এই কর্মকাণ্ড, প্রধান বিরোধী দল এবং সরকারি দলের প্রধান? আসলে সরকার প্রধান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে অফিস গেছেন, যে কালচার তিনি আজকে প্র্যাকটিস করলেন, এইটা যদি অব্যাহত থাকে, এটা আমি চাই যে অব্যাহত থাকুক, বাট অব্যাহত রাখাটা কঠিন। এই কারণে ঢাকা শহরে যে জ্যামের যে প্রশ্ন, এটা ভয়ঙ্কর একটা ব্যাপার। একজন প্রধানমন্ত্রী যখন বাসা থেকে অফিসে যাবেন,
তখন তার কিন্তু সময় মতো অফিসে পৌঁছানো প্রয়োজন। তার অনেক প্রোটোকলের ব্যাপার আছে, তার শিডিউল আছে, ওই শিডিউলগুলো মেনটেন করার ব্যাপার আছে। ধরুন এটা তো শুধুমাত্র তার অফিসিয়াল কাজ না, তার সাথে হয়তো বিদেশি প্রতিনিধি দল দেখা করতে আসবেন, বিদেশি গেস্ট থাকবেন, অনেক কিছু। সেক্ষেত্রে তার সময় মতো চলাচলটা একটা ইম্পর্ট্যান্ট। এই জায়গায় আমাদের যানজট নিরসনের একটা ইঙ্গিত হয়তো তিনি রেখেছেন, দিয়েছেন হয়তোবা, যে আমি এইভাবেই চলাচল করব, রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা রাখো তোমরা। এটা একটা ব্যাপার। আর জামাতের আমিরের যে বিষয়টা বললেন, আমি শুনলাম, আমি ঠিক বিস্তারিত জানি না। জামাতের আমির দেখেন, নিজে থেকে কাজ করা, সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ইনভলভ করা বা রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নিজেকে যত একেবারে সাধারণের কাতারে এনে উপস্থাপন করা যায়, নিশ্চয়ই সেগুলো অবশ্যই পজিটিভ, ইতিবাচক দিক, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, জামাতের আমির যখন আজকে সকালবেলায় তার বাড়ির সামনে ঝাড়ু দিচ্ছেন, বা যেখানে ঝাড়ু দিয়ে থাকুন না কেন, এই ঝাড়ু দেওয়াটা আসলে তিনি কি মিন করতে চেয়েছেন জানি না এই মুহূর্তে। তিনি হয়তো রাজধানীকে পরিচ্ছন্ন করার একটা আন্দোলন, এইটাই আমি বলতে চাচ্ছিলাম। তবে আমি বুঝি যেটা, আমি ব্যক্তিগত, আমি যেহেতু অনেকদিন যাবত দেশের বাইরে ছিলাম, খুব বাস্তব কথা যেটা আমি ফিল করি, যে এই ঢাকা শহরটা অসম্ভব রকমের নোংরা ময়লা একটা শহর। এই শহরে বসবাস করা খুব কঠিন ব্যাপার। এত ধুলোবালি, এত নোংরা ময়লা, এত রাস্তার আশপাশে, দুই পাশে রাস্তার উপরে যেখানে সেখানে এত বেশি ময়লা, যেটা কল্পনা করা যায় না। একটা সভ্য দেশে এগুলো কল্পনা করা কঠিন ব্যাপার। পাশাপাশি আরেকটা ব্যাপার আছে, যে ধরুন যে দুর্গন্ধ ঢাকা শহরে, মানে একটা রাজধানী শহর, একটা সভ্য দেশ, আমরা তো কোনো মানে কি বলবো, আমি কোনো দেশকে, কোনো মহাদেশকে ছোট করতে চাচ্ছি না, বাট অনেকেই বলে থাকেন এরকম, যে আমরা তো আফ্রিকার কোনো জঙ্গলের দেশ না, যে আমাদের দেশে এরকম থাকবে। অনেক শহরই কিন্তু অনেক উন্নত, এটি অনেক উন্নত। আমরা যে যদি আদিস আবাবার কথা বলেন, ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা, কিংবা আপনি যদি ধরেন যে দক্ষিণ আফ্রিকার যে রাজধানী আছে, এগুলো তো অনেক ভালো। এর চেয়ে আমরা কথায় কথায় একটা বলতাম না, যে দক্ষিণ আফ্রিকা তো উন্নত দেশের পর্যায়ে, আফ্রিকার যে খুবই নিচু, সোমালিয়া বলেন, যে আপনি যদি এই সমস্ত দেশের পরিবেশ আমাদের চেয়ে অনেক ভালো, চাঁদ, এখানে রাজধানীগুলো অ্যাটলিস্ট অনেক ভালো পরিচ্ছন্ন। তো সেই জায়গা থেকে রাজধানীকে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার করা, এটা খুবই জরুরি। জামাতের আমির যদি সেদিকে ইঙ্গিত দিয়ে থাকেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি এখন বিষয়টা সেইভাবে নেন, তাহলে আমার বিশ্বাস যে এই ঢাকা শহরকে অবশ্যই বাসযোগ্য এবং বসবাসের উপযোগী করে তোলা আর পদক্ষেপ নেবেন এবং নেওয়া উচিত। আমার মনে হয় যে এটা সারা দেশেও একই অবস্থা হওয়া উচিত। মানে দুজন তো দেশের নেতা, তাদের কার্যক্রম ঢাকা না, কিন্তু তবে রাজধানী ঢাকা অনেক জঙ্গলময় এবং দুর্গন্ধময় এবং অপরিচ্ছন্ন। পৃথিবীর কোনো রাজধানীতে একই সঙ্গে আপনি দেখেন, বাড়ির ধারে যান, বাস চলছে, রিক্সা চলছে, মোটরসাইকেল চলছে বা ইজি বাইক চলছে, এরকম বোধহয় কোনো শহর বাড়ির ধারে পৃথিবীর কোথাও না, চলে না, এইভাবে চলে না। এবং আবার এই রাজধানীর কিছু কিছু অঞ্চল, সেখানে সব ধরনের পরিবহনের ব্যবস্থা সুযোগ নেই বা বন্ধ করা বন্ধ। আবার আপনি দেখেন যে ফুটপাত দখলের যে কাহিনী, অনেক মানে বড় বড় রাস্তা, চওড়া রাস্তাগুলো তার অর্ধেক 3 ভাগের 2 ভাগ ফুটপাতের দখল করে নিয়েছে। শুধু ফুটপাত না, মেইন রাস্তা দখল করে নিয়েছে, এমন আছে। এবং আশ্চর্য হয়ে যায়, আমি খুব আশ্চর্য হই যে এমন আছে যে ড্রেন, ময়লা নোংরা ড্রেন খোলা, সেই ড্রেনের পাশে অথবা উপরে ঝুপড়ি ঘর করে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, হোটেল, একদম রীতিমতো হোটেল, লোকজন খাচ্ছে। বিপুল জনসংখ্যার এই শহর, প্রায় 2 কোটি নাগরিকের বসবাস এই রাজধানীতে, কিন্তু এই যে এত মানুষকে ধারণ করতে পারছে বাংলাদেশের মতন একটা তৃতীয় বিশ্বের দেশ, তার রাজধানীতে প্রায় 2 কোটি মানুষ ধারণ করছে, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। এখানে কোনো শৃঙ্খলা, এখানে কোনো সিস্টেম কাজ করা, এটা খুব কঠিন। ধরেন যে এখানে ওয়াসা, বিদ্যুৎ বিভাগে সবকিছু মেলা একটা জটিল অবস্থায় আছে, জটিল অবস্থায়। এই জটিল, আপনি যেটা বললেন যে সিস্টেম, এই সিস্টেমে যদি আমরা ক্লিক করতে পারি তাহলে এটা ঠিক হবে, আমার বিশ্বাস। সিরাজ ভাই, এটা এই বিষয়ে আরও অন্যদিন আলোচনা করবো। আমরা আরেকটা বিষয়ে যাই। আমরা দেখেছি যে 24-এর 5ই আগস্টের পরে 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিলেন এবং তার কাছে জাতির বিশাল পাহাড় সম প্রত্যাশা। আমরা পরদিন থেকে দেখলাম যে এক ধরনের বিভিন্ন গণমানুষের আন্দোলন
এবং আন্দোলনের দাবি দেওয়া অবরুদ্ধ যেসব মানুষের দাবি দেওয়া ছিল সেগুলো রাজপথে নামলো এবং একটা পর্যায়ে রাজপথ অচল হয়ে গেল এবং এইটা ঘুরে ফিরে মব, এক ধরনের মব তৈরি হলো, মব সন্ত্রাসে চলে গেল। অর্থাৎ যে আন্দোলন স্বাভাবিক হতো সে রাস্তা হঠাৎ করে ব্যারিকেড দিয়ে কিংবা যমুনা অর্থাৎ ওনার বাসভবন ঘেরাও করে এ ধরনের মবক্রেসি তৈরি হলো। এখন আমরা আজকে 18 ফেব্রুয়ারি 2026 সাল, তারেক রহমান দায়িত্ব নিলেন 17 ফেব্রুয়ারি। আমরা কি এবং ওই যে আপনার যে সময়টা পার হলো এটা কিন্তু গত 17 বছরের যে জঞ্জাল তারই একটা বাজে উপাদান আর কি মানুষের সামনে হাজির হলো বিভিন্ন ধরনের। তা আমরা আগামী দিনে যদি এখান থেকে মুক্তি পেতে চাই, মব সন্ত্রাস বা মব বা এটা বিএনপি কীভাবে এইগুলো সামলাবে? আপনার কি মনে প্রথম দিনের কর্মকাণ্ড আপনার কেমন? আমার কাছে মনে হয় যে এই বিষয়টা একটা জটিল চ্যালেঞ্জ তৈরি করবে বিএনপির জন্য, তারেক রহমানের জন্য, সরকারের জন্য, অর্থাৎ দেশ পরিচালনায় যারা যুক্ত থাকবেন তাদের জন্য এটা ভীষণ একটা চ্যালেঞ্জ তৈরি করবে। এখন গত 2024 সালের 5ই আগস্টের পর থেকে বা 5ই আগস্টের দিন থেকে যে অবস্থা তৈরি হয়েছে এখানে দুটো ব্যাপার আছে। প্রথম, ধরুন 5ই আগস্ট বা তার আগের দিনগুলোতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে আমি ব্যক্তিগতভাবে বিবেচনা করি সেগুলো রাজনৈতিক ক্ষোভ থেকে, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে মানুষের এত বেশি ক্ষোভ ছিল যে সেই ক্ষোভের কারণে যখন আপনার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যখন হামলা হয়েছে তখন যে যা পেরেছে সে তাই করেছে। অর্থাৎ মানুষের এত রাগ, এত ক্ষোভ যে মানে কি করবে এটা ঠিক সে বুঝে উঠতে পারেনি, অনেকটা দিশেহারার মতো কাজ করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুধু রাগ না, একটা আনন্দ উদযাপনও করেছে। আনন্দ উদযাপন তো ছিল, আমি বলেছি তো যে দুটো ব্যাপার ছিল। একটা ছিল যে প্রচন্ড রকমের রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ, এর সাথে যদি আপনি বলতে চান যে আনন্দ উল্লাসের বিষয়টা সেটা থাকতে পারে, কিন্তু সেটা আবার আর একটা দিক, একটা বিজয় অর্জনের পরে যে আনন্দ সেটা কিন্তু আমি ওই দিন ছিলাম, আমি দেখেছি যে একটা চরম আনন্দ, মানে কি পরম পাওয়া, একটা কি জন্য পেয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে মানে বাংলাদেশ স্বাধীন রক্ষা পেয়েছে, এরকম একটা আনন্দের মধ্যে মানুষ গেছে এবং লুটপাট মানুষ একটা মুক্তি পেয়েছে, একটা স্বাধীনতার আনন্দ, মুক্তির সেই আনন্দের সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে গেল লুটপাট। পরবর্তীতে এই যে মানে সরকার বিরোধী বা সরকার পতনের আন্দোলনের আগ পর্যন্ত বা পতন পর্যন্ত যে বিষয়টা ছিল সেই বিষয়টা আর ওই রকম ভাবে দেখার খুব একটা সুযোগ থাকলো না, কিন্তু পরবর্তীতে এটাকে মবে পরিণত করা হলো এবং সেটাকে নাম দেওয়া হয়েছিল মব জাস্টিস, যে যা খুশি তাই করতে পারছে এবং ওরা ধরে ধরে কাউকে পিটাচ্ছে, কাউকে মারছে, কাউকে শিকার হচ্ছে। ধরেন 10 জন মিলে একজনকে বললো এই লোকটাই করছে, ব্যাস 10 জনের সাথে আরো 20 জন যুক্ত হয়ে গেল, তাকে মারধর শুরু করে, ব্যাস শেষ, ওইটাই জাস্টিফাইড হয়ে গেল, জাস্টিস করা হলো এবং মব জাস্টিস নাম দেওয়া হয়েছিল। পরবর্তীতে কিন্তু যেভাবেই হোক এইটা কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তীতে সন্ত্রাসের নাম দেওয়া হয়েছে এবং এটা অ্যাকুরেট, এইটাই সঠিক ছিল যে এই বিষয়টা সন্ত্রাসের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এইটা একটা সভ্য দেশের কাছে আসলে কাঙ্ক্ষিত হতে পারে না, আমরা এটা প্রত্যাশা করি না, কাঙ্ক্ষিত না। সেই কারণে 24-এর আন্দোলনের পরে মানুষের কাছে যে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, এর যারা রূপকার, এর যারা অগ্রনায়ক, এর সাথে যারা খুব সংশ্লিষ্ট, তাদের কাছ থেকে কিন্তু সেই প্রত্যাশা ভীষণভাবে আঘাত পেল, সেই প্রত্যাশা হতাশায় রূপান্তরিত হলো। কাদের কাছে? ওই যে বললাম যে এই যে ওই আন্দোলন যারা অগ্রভাগে ছিল তারা তো শুধু এনসিপিতে না, এনসিপির বাইরেও আরো বিভিন্ন পর্যায়ের অগ্রভাগে, ধরেন যে এনসিপি ছিল, জামাত ইসলাম ছিল, বিএনপিও ছিল, সবাই ছিল, কিন্তু অগ্রভাগে মূলত রাজনৈতিক দল হিসেবে এনসিপি ছিল। এনসিপি বা এদের সাথে যারা যুক্ত ছিল তাদের কার্যকলাপগুলো খুব একটা মানুষ কিন্তু আর পরবর্তীতে ইতিবাচকভাবে নেয়নি, যার কারণে এই যে মবের যে ব্যাপারটা এগুলো ছিল। তারপরে তাদের পক্ষ থেকে যে 2 জন বা 3 জন উপদেষ্টা হয়েছিলেন, তার ভিতরে নাহিদ ইসলাম তো আগে ভাগে সরে পড়েছেন, 2 জন ছিলেন, সেই 2 জনের ব্যাপারে তো নানামুখী কথাবার্তা, দুর্নীতি থেকে শুরু করে নানামুখী কথাবার্তা আছে। কেমন দেখছি সেই দল থেকে জামাতের সঙ্গে একসঙ্গে যৌথভাবে নির্বাচন করার পরে সেই দল থেকে 6 জন প্রতিনিধি এমপি হয়েছেন, আর সেটাকে আপনি কিভাবে দেখছেন? এই যে 6 জন প্রতিনিধি জামাতের সাথে যুক্ত হওয়ার কারণে নির্বাচিত হতে পারছেন, যদি জামাতের সাথে যুক্ত না হতেন এরা, তাহলে এই 6 জনের কয়জন পাশ করতেন
সেটা নিয়ে আমার ঢের সন্দেহ আছে। যদি বিএনপির সঙ্গে যুক্ত হতো তাহলে কি হতো? একই পরিস্থিতি, দ্যাট ইজ এখানে যে প্রশ্নটা আসছে বা ক্যালকুলেশন ক্লিয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এনসিপি এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারেনি যে প্রেক্ষাপট থেকে তারা নিজেরা 2-5 জন এমপি বের করে আনতে পারতেন বাংলাদেশে, এমন অবস্থা তৈরি করতে পারেনি। এবং তার পিছনে ওই বড় কারণ, অনেকগুলো কারণের ভিতরে তাদের যে আহ, মানে জাস্টিসের নামে মব সৃষ্টি করা, তারপরে অনেকটা হেয়ালিপনা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা এবং খানিকটা ধরাকে সরা জ্ঞান করা। না, তারা ধরাকে সরা জ্ঞান করতেই পারে এই কারণে যে তারা মনে করছে যে শেখ হাসিনার মতন এত বিশাল না, একজন তারা ধরাকে ফ্যাসিস্টকে সরা জ্ঞান করতে পারে না। মানে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পেরেছে, সেই যে সাহস, সেই সাহসের উপর ভর করে সেই তারা তো সাহস থেকে মানুষের কাছে যাওয়া দরকার ছিল। সেই সেই সাহস সাহস থেকে তো ওইভাবে তাদের মধ্যে আমি প্রকাশ করা একজনকে দরকার ছিল দেখে না। যাচ্ছি যে মানে একজন নেতা যিনি এমপি ক্যান্ডিডেট ছিলেন, আমি একজন নেতার নাম আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বলছেন যে বিএনপির, এইভাবে উচ্চারণ করে, বিএনপির অস্তিত্ব রাখবো না, অথবা বলতেছেন যে মির্জা আব্বাসের গদি নয়, এলাকা তছনছ করে দেবো। এই যে ভাষা প্রয়োগ ছিল পাটোয়ারি, মানে সভ্যতার বাইরের কিছু ল্যাঙ্গুয়েজ, যেটা মানুষ আসলে মজা পেয়েছে, কিন্তু কেউ কেউ থেকে সাধুবাদ জানিয়েছে, কেউ কেউ এটা গ্রহণ করতে মজা পেয়েছে বলতে কি, যারা মানে মির্জা আব্বাস বিরোধী বা বিএনপি বিরোধী যারা, সবাই তো আর বিএনপির বিরুদ্ধে মির্জা আব্বাসের পক্ষে, বিএনপির পক্ষে মির্জা আব্বাসের পক্ষে লোকরা, যারা তার বিরুদ্ধে তারা হয়তো মজা পেয়ে থাকতে পারে, কিন্তু স্বাভাবিক মানে ভদ্রতা জ্ঞান যাদের আছে, ভদ্রতা জ্ঞান আছে যাদের, যাদের স্বাভাবিক সৌম্যতা, ভদ্রতা, নম্রতা, সভ্যতা এগুলো থাকে আছে যাদের, তারা কিন্তু এই জিনিসগুলো গ্রহণ করেন এবং পছন্দ করেন। সিরাজ ভাই, এবার একটু অন্য প্রসঙ্গে যায়। আমরা দেখলাম যে গতকাল প্রায় 41 সদস্যের মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে এবং অনেক সিনিয়র নেতা বাদ পড়েছেন, নতুন করে 41 জন, নতুন 41 জন সংযুক্ত হয়েছেন। আর অতিরিক্ত মোট বোধহয় আপনার 49 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী নিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে যারা বাদ পড়েছেন অনেক সিনিয়র, তাদেরকে আবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে। এটাকে আপনি কী হয়েছে, মন্ত্রিপরিষদ, এই যে নতুন মন্ত্রিপরিষদ হলো, এরা আগামী দিনে দেশ কীভাবে পরিচালনা করবে? এবং যারা বাদ পড়লেন বা যাদের কাছে, যাদের অনেক ত্যাগ আছে, আমরা দেখছি রিজভী আহমেদ বাদ পড়েছেন, নজরুল ইসলাম খান, এরা আবার উপদেষ্টা পরিষদে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছে। তো সব কিছু মিলায় মন্ত্রিপরিষদ কেমন হলো? মন্ত্রী পরিষদ নতুন পুরানোর একটা মিশেল, অনেকেই বলছেন, আমিও বলছি যে ভালোই হয়েছে। তবে একটা ব্যাপার আছে, আপনি খেয়াল করে থাকবেন হয়তোবা, এবং আমি বিভিন্ন সূত্রে এভাবে শুনেছি। একটা বিষয় হচ্ছে যেটা খেয়াল করে থাকবেন, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির হাতে অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে এখনো। যেমন আমাদের রবিউল ইসলাম, ঢাকা 9 আসন সম্ভবত, 10-9 সম্ভবত 9, রবিউল ইসলাম, তিনি কিন্তু সড়ক যোগাযোগ, আরো অনেক বেশ কয়েকটা মন্ত্রণালয় তার হাতে, একজন ব্যক্তির হাতে। এটা হয়তো ফর দ্য টাইম বিং এটা আছে, এটা সময়ের ব্যবধানে হয়তো আরো ঠিকঠাক করা হবে, করা হবে, কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না, হয়তো তারেক রহমান, কারণ তারেক রহমান দেশে এসেই তো মায়ের ইন্তেকাল, সেই শোক কাটিয়ে ওঠার সুযোগও পাননি নির্বাচনের প্রচারণায়, এবং নির্বাচন শেষ মানেই তো সরকার গঠন, মন্ত্রিসভার শপথ, সংসদ সদস্যদের শপথ ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে এটা নিয়ে যে আরেকটু হোমওয়ার্ক করার প্রয়োজন আছে, কারণ লন্ডনে বসে একটা হোমওয়ার্ক আর বাংলাদেশের বাস্তবতায় এসে আর একটা হোমওয়ার্ক, এটা একটু ভিন্ন হবেই আমার বিশ্বাস। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সময়ের ব্যবধানে তিনি হয়তো আরও এখানে সংযোজন বিয়োজনের একটা প্রশ্ন, হয়তো এখনই বিয়োজনের প্রশ্ন আসবে না, হয়তো সংযোজনের, অর্থাৎ নতুন করে ইনক্লুড করার একটা প্রশ্ন আসবে। আরও কিছু মন্ত্রী প্রতিমন্ত্রী হয়তো বা যুক্ত হবেন। আর যারা উপদেষ্টা হয়েছেন, আপনি যেটা বলছিলেন যে ত্যাগী নেতা আছে, যেমন রিজভী আহমেদের মতো ব্যক্তিরা মন্ত্রী হননি, উপদেষ্টা হয়েছেন, এখানে তিনি বাদ পড়েছেন নাকি তাকে ওখানে রাখা হয়েছে এবং তিনিও আগ্রহী ছিলেন ওই রকম একটা জায়গায় কাজ করার জন্য, সেটা একটা প্রশ্ন। কিন্তু কারণ আমরা দেখেছি রিজভী ভাইকে নমিনেশন না নিতে বা না দিতে, যখন বিএনপির অফিসে, পল্টন অফিসে কেউ ছিল না, তখন কিন্তু রিজভী ভাই মাসের পর মাস, সম্ভবত বছরের পর বাড়ি বানিয়ে ফেলেছিলেন উনি ওই ভবন, ওই অফিস চৌকি দিয়েছেন বলবো, তিনি দায়িত্ব নিয়ে ওখানে বসে থেকেছেন।
এটা এটা কোনো সাধারণ কোনো কাজ না। তারপরে সেই রিজভী আহমেদের নমিনেশন না পাওয়া নির্বাচনে এটার কোনো কারণই থাকতে পারে না। যতদূর শুনেছি যে রাজনীতির প্রয়োজনে, বিএনপির প্রয়োজনে কিছু লোক মন্ত্রী হবেন, কিছু লোক এমপি হবেন, কিছু লোক এগুলোর বাইরেই থেকে যাবেন, হয়তো কিছু লোককে উপদেষ্টা করা হলো। এটা সামগ্রিকভাবে বিএনপির রাজনীতি এবং দলের স্বার্থেই হয়তো করা হয়েছে, আমি এইভাবেই দেখছি। একজন মন্ত্রী খলিল রহমান, যিনি এখন বেশ আলোচনা এসেছেন, উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা না কি যেন, জাতীয় নিরাপত্তা জাতীয় উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা। তাকে যখন এই তারেক রহমানের মন্ত্রিপরিষদের সদস্য করা হলো এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন, তার এই শপথ গ্রহণ নিয়ে অনেক কথা হচ্ছে। যেমন আপনার খেয়াল আছে কিনা যে মায়ানমারে যাওয়ার ক্ষেত্রে করিডোর দেওয়ার বিষয়গুলো, এইসব বিষয়ে আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়ে উনি বেশ বিতর্কিত বা আলোচিত হয়েছেন। তার এই অন্তর্ভুক্তিকে আপনি কীভাবে দেখছেন? আসলে এটা বেশ একটা জটিল এবং সেন্সিটিভ ব্যাপার। তারপরেও বলবো, আমরা সব বিষয়ে আলোচনা করি, যেহেতু এটা গণতান্ত্রিক পথযাত্রা। নিশ্চয়ই 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 এই আলোচনা করার সুযোগ অন্তত এই বাংলাদেশে আছে। এখন মনে হয় এই আমলের সময় সবসময় ছিল, এখন তো থাকবেই। আর গত 1.5 বছরে একটা জিনিস ছিল, আর যা পাই না পাই, অন্তত বাক স্বাধীনতা এবং কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা ছিল। কখনো কোথা থেকেও এই কথা আসেনি। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই যে তার আমলে লেখা হয়েছে। ডেফিনেটলি এটা নিশ্চয়ই 24-এর আন্দোলনের ফসল ছিল এটা, তাতে কোনো সন্দেহ নেই। এখন আমরা সেই কথাই বলতে পারছি। জি, তো যে মনোনয়নটা হয়েছে, টেকনোক্র্যাট মন্ত্রী করা হয়েছে ওনাকে, উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এখন পররাষ্ট্র মন্ত্রী করলেন। দুটো কিন্তু দুই দিক, তো দুই দিক ওনাকে নিয়ে গিয়েছেন। হয়তো বা তারেক রহমান বা বিএনপির নেতৃত্ব হয়তো চিন্তা করেছে যে তার আন্তর্জাতিক অঙ্গনে যে কানেকশন আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, আসলে পররাষ্ট্র সম্পর্ক এবং পররাষ্ট্র কানেকশন এটা তো ইম্পর্টেন্ট, ফরেন কানেকশনটা ইম্পর্টেন্ট। তো এই জায়গা থেকে হয়তো বিবেচনা করা হয়ে থাকতে পারে। আর একটা জিনিস হচ্ছে কি, যে আমাদের দেশের রাজনীতিতে, পররাষ্ট্রনীতিতে ওয়েস্টার্ন বিষয়টা একটু বিশেষভাবে প্রাধান্য পেয়ে থাকে। তো এইটাকে যদি প্রাধান্য দেয়া হয় বা প্রাধান্য পেয়ে থাকে, তাহলে আই থিঙ্ক মিস্টার খলিলুর রহমান ইজ পারফেক্ট ম্যান, মেবি আই থিঙ্ক ফর দিস টাইমিং। বাট আমি এখনও নিশ্চিত না যে বিএনপির ভেতরে এইরকম পর্যায়ের কেউ কি ছিলেন না, এমন এটা তো বলাটা কঠিন ব্যাপার। এটা কি এমন কেউ ছিলেন না? আর একটা ব্যাপার আছে এখানে, আমি অন্য একটা কথা বলি। উনি যেহেতু উপদেষ্টা পরিষদের একজন সদস্য ছিলেন অন্তর্বর্তী সরকারের, এবং এই সময় নির্বাচন নিয়ে কিন্তু একরকমের অভিযোগ আছে বিরোধী দলের পক্ষ থেকে, যে নির্বাচনে কিছুটা ইঞ্জিনিয়ারিং হয়েছে কোথাও কোথাও, ইত্যাদি ইত্যাদি। তো এইরকম একটা সময়, এবং সেই ইঞ্জিনিয়ারিংটা তো আর নিশ্চয়ই বিএনপি করতে পারেনি। ইঞ্জিনিয়ারিং করতে গেলে সরকারের সংশ্লিষ্টতার একটা প্রশ্ন আছে। তো সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে এই মুহূর্তে মন্ত্রিসভায় আনার মানে দাঁড়ায় যে আগের সরকারের সাথে বিএনপির একটা কানেক্টিভিটির প্রশ্ন এসে যায়, বেশি সম্পর্ক ছিল, এই যে তাই সেই সম্পর্কের মূল্য দিল বা মূল্যায়ন করলো। এটা কি শুধু আগের সরকারের সঙ্গে না, পররাষ্ট্র বা বিদেশের কোনো মানে বড় রাষ্ট্রের না? আমি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে প্রশ্নটা, যদি আমি জানি না, এটা আমি তো বিশ্বাস করি যে ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নই ওঠে না, কারণ এই নির্বাচনটা ডক্টর ইউনূস এবং পুরো জাতি ফেয়ার ইলেকশন চেয়েছেন, উনিও চেয়েছেন, সরকারের সবাই চেয়েছেন, এবং আমরা সেইভাবে দেখেছি। আপনি বললেন যে ডক্টর ইউনূসের কথা বললেন, উনি বিদায় নিয়েছেন কালকে শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে। আমরা দেখলাম যে কালকে যখন শপথ গ্রহণ ওই পাশে হলো, পাশে ওনারা দাঁড়িয়েছিলেন মন্ত্রিপরিষদের শপথের সময়, অর্থাৎ ওনাদের শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে ওনার বিদায় হলো। আর তখন আমরা দেখলাম যে মানে কেউ ওনাদের দিকে ফিরেও তাকাচ্ছে না, আবার নতুনদের তোড়জোড় শুরু হয়ে গেছে, যে আমলাতান্ত্রিক যে বিষয়টা থাকে। এই দৃশ্যটা কিন্তু ফেসবুকে আজকে আমরা বেশ দেখেছি, যে আসিফ নজরুল এবং আপনার পরিবেশ মন্ত্রী রেজওয়ানা, উপদেষ্টা, তা তাদের একটা চাহনি খুব মলিন এবং ম্রিয়মান একটা চাহনি, যেন আমার দিকে আর তাকাচ্ছ না, তো নতুন যে আসছে। এই দৃশ্যটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এই দৃশ্যটা, এখানে একটা শিক্ষার একটা ব্যাপার আছে, যে এটা বাস্তবতা যেমন মেনে নেওয়ার একটা শিক্ষার প্রশ্ন আছে, তেমনি প্রশ্ন আছে যে এইরকমই ঘটবে। ধরুন এই যে সরকার গঠন হলো,
5 বছর পরে যদি এমন হয় যে ক্ষমতা উল্টে গেল, পরিবর্তন আসলো, তখন কিন্তু এখন যারা আছে তাদেরকে বিদায় নিতে হবে, নতুনরা আসবে, এভাবেই বিদায় নিতে হবে। এইভাবেই হয়। এই দৃশ্য কিন্তু আমরা অনেক দিন দেখি নাই যে এটা খুব বিরল দৃশ্য, এই কারণে যে আমরা একজন মন্ত্রীর হাতে আরেকজন মন্ত্রীর হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা হ্যাঁ, স্বচক্ষে এইভাবে দেখা, এটা বিরল ঘটনা বিরল বাংলাদেশের ঘটনা। ইতিহাসে গণতন্ত্রের বিরল ঘটনা। চর্চার। এটা একটা আমরা যারা আমি একটু- ইতিবাচক ভাবে দেখতে চাই। হয়তো তাদের বেদনা আছে, 18 বছর তাদের যে জৌলুস, যে রাজ দরবারের যে কারবারের মধ্যে ছিলেন, সেটা হঠাৎ করে তারা হারাই ফেললেন। হ্যাঁ, এই সময় নতুন জনের হাতে চলে গেল, সেই জীবন কাঠিটা এক হাত থেকে আর এক হাতে চলে গেল। যার হাত থেকে চলে গেল তার তো একটা বেদনা থাকতেই পারে, কিন্তু যে সিস্টেমে গেল, এটাকে আমি মনে করি গণতন্ত্রের সৌন্দর্য, এবং এটাকে আমি ইতিবাচক ভাবে দেখতে চাই। এটা তো বটেই। আরেকটা বিষয় আমরা আসি, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। গতকাল যখন বিএনপি শপথ গ্রহণ করে 11:15টার দিকে, বিএনপির তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির যত সংসদ সদস্য, সকালে যখন তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন, 12টার সময় ছিল জামাত ইসলামের শপথ গ্রহণ। বা তখনই জামাত ইসলাম বললেন যে, জামাত ইসলাম নেতৃবৃন্দ এই কথা বললেন যে তারা শপথ গ্রহণ করবেন না। কেন করবেন না? প্রথমে বললেন, যদি বিএনপি সংবিধান সংস্কার পরিষদে সদস্য হিসাবে শপথ না নেয়, তাহলে আমরাও করব না। বিএনপি বলল যে না, আমরা এটা যেহেতু সংবিধানে এখনো অন্তর্ভুক্ত হয়নি, সংবিধান সংস্কার পরিষদ এখনো সাংবিধানিকভাবে হয়নি, এবং এটা পার্লামেন্টের আইন দ্বারাই পাশ হইতে হবে। অর্থাৎ হ্যাঁ না ভোটের যে বিষয়, হ্যাঁ না পাশ করলো, হ্যাঁ পাশ করলো, না ফেল করলো, অর্থাৎ হ্যাঁর পক্ষে জনরায় চলে। এবং বিএনপি হ্যাঁর পক্ষেই কিন্তু ক্যাম্পেইন করেছে। তারেক রহমান নিজেও বলেছেন হ্যাঁতে ভোট দেওয়া। অর্থাৎ বিএনপির স্ট্যান্ডটা ছিল হ্যাঁ এর পক্ষে। এখন যখন পার্লামেন্টে শপথ গ্রহণ করতে গেল, তখন তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ করলো না। অন্যদিকে জামাত ইসলাম প্রথমে বললেও যে শপথ করবো না, পরে তারা শপথ করলো, তারা দুই জায়গায় শপথ করলো, দুটো সদস্য হিসাবে শপথ করলো। একটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে এবং জাতীয় সংসদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করে। আগামী দিনে যদি বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে এবং হ্যাঁ ভোটের পক্ষে যদি বিএনপি অবস্থান না নেয়, জুলাই সনদ যদি বাস্তবায়ন না করে, কারণ বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাহলে কি ঘটে? এখানে একটা আন্দোলনের সূচনা হতে পারে। অনেক আইনি এখানে একটা ব্যাপার আছে। সংবিধান সংস্কার পরিষদের যে প্রশ্নটা, শপথ নেওয়ার প্রশ্নটা, সেটা না নেওয়ার প্রশ্ন যেমন একটা আছে যে বিএনপি শপথ নেয়নি, তেমনি এটাও তো প্রশ্ন আছে যে এটা আসলে আইনে আছে কিনা। একটা কাজ করা হয়েছে কিন্তু সেটা আইনে নাই, বিএনপির বক্তব্য কিন্তু ঠিক আছে। হ্যাঁ, সেটা যদি আইনে না থাকে, তাহলে সেটা যদি গ্রহণ করা হয়, পরবর্তীতে তার জন্য তো আরেক ধরনের জটিলতা তৈরি হবে। এটাও তো দেখতে হচ্ছে। এটাই শপথ না নিলে এক ধরনের জটিলতা আছে এখন। আবার যদি বেআইনিভাবে কোনো কিছু শপথ নেয়, তাহলেও তো সেখানে আইনি জটিলতা আছে। যেহেতু হ্যাঁ ভোটের পক্ষে বিএনপির অবস্থান ছিল, জনগণের ম্যান্ডেটটা ওইভাবে গেছে বিএনপির পক্ষে, হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন করেছে বলেই সেই কারণে বিএনপি এত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। 2/3 209টি আসন পেয়েছে, আরো 3টে হয়তো তারা পেয়ে যাবে। এবং তাদের যে এখন ক্ষমতা, সংখ্যাগরিষ্ঠতার যে ক্ষমতা, তাতে তারা নারীকে পুরুষকে নারী বানানো বাদে আর সমস্ত কিছু আইনে রূপান্তরিত করতে পারে। সেই ক্ষেত্রে তারা যদি মনে করে যে হ্যাঁ ভোটটাকে গ্রহণ করবে, সেটা করতে পারে, আবার নাও করতে পারে। সেটা জনগণের সঙ্গে তাদের প্রতিশ্রুতির একটা ফসল। তারা প্রতিশ্রুতি রক্ষা করবে কি করবে না তার উপর ডিপেন্ড করবে। এরপরে ধরেন জুলাই চার্টারের অনেক অংশে তাদের অনাপত্তি দেওয়া রয়েছে। অনেক 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 পয়েন্টে তারা বলছে এটা আমরা একমত না। যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একমত, কিন্তু পিআর পদ্ধতির যে জিনিসটা জামাতের দাবি, তারা কিন্তু একমত নোট অফ ডিসেন্ট দিয়েছে। ফলে তারা কিন্তু এখানে বলবে যে আমরা ওইভাবে করবো না, আমরা সংখ্যানুপাতে যে জনগণের ভোটে, যেমন জামাত ইসলাম প্রায় 40%, জামাত ইসলাম সহ তার সহজোটরা 40% ভোট পেয়েছে। তারা যদি মনে করে, ডিমান্ড করে যে আমরা 40% মেম্বার চাই উচ্চকক্ষে, তাহলে সেটা ঠিক হবে না। বিএনপি যদি অনাপত্তি দিয়ে থাকে, যেহেতু দিয়েছে, সেহেতু বিএনপির দাবি ছিল যে না, তুমি সংসদে যে কটা আসন পাবে তার অনুপাতে উচ্চকক্ষে তাদেরকে আসন দেবে, যেভাবে সংরক্ষিত নারী আসনে যেভাবে আপনার সদস্য দেওয়া হচ্ছে। তাহলে এটা আমি উদাহরণ হিসেবে বললাম যে এই কোন কোন জায়গায় অনাপত্তি রয়েছে। এরকম অনেক জায়গায় বিএনপির অনাপত্তি রয়েছে। তাহলে যদি আজকে বিএনপি এখন যেহেতু 2/3 মেজরিটি রয়েছে,
যদি এরা না মানে জুলাই সনদ বাস্তবায়ন, সেক্ষেত্রে কোন ধরনের বাধা তৈরি হতে পারে, কোন ধরনের সংকট তৈরি হতে পারে? এক ধরনের সংকটের আশঙ্কা তো আছেই, আছে এই কারণে যে প্রথমেই তো কথা হলো কি যে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় তাহলে তারা সংসদ সদস্য হিসেবেই শপথ নেবে না, ব্যাপারটা তো এরকম ছিল। নিয়েছে তারা। আচ্ছা, পরবর্তীতে নিয়েছে, তার মানে এখানে কিন্তু একটা দোটানার সৃষ্টি হয়েছে। এক, দুই হচ্ছে যে সংবিধান ওই যে জুলাই চার্টার যে বিয়েটা, এটা বাস্তবায়নের একটা প্রশ্ন আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই জুলাই সনদের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে এনসিপি, তারা সই করেছে 3 দিন আগে। তারা 3 দিন আগে সই করেছে এবং সেখানে তারা সেই সনদের কিছু হাতে লিখে তারপরে সই করেছে, কি একটা ডিমান্ড করেছে সেখানে। আচ্ছা, সেগুলো তো গ্রহণযোগ্য না। যাই হোক, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে কি যে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই আপনি দেখে থাকবেন যে দুটো রিট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, গতকাল একটা হাইকোর্টে রিট হয়েছে, রিট হয়েছে, হাইকোর্টে রিট হয়েছে। তার মানে কিন্তু এটা 18 তারিখ এটা শুধুমাত্র সরকারের বিষয়ে থাকছে না, এটা কিন্তু আইনি অঙ্গনে অলরেডি চলে গেছে। এবং এইখান থেকে যদি আদালত থেকে যদি কোনো কারণে বলে দেয় যে না এটা করা যাবে না, তখন সরকার চাইলেও কিন্তু পারবে না। আইন তো সেক্ষেত্রে না, সংবিধান সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং পার্লামেন্ট মেম্বাররা পার্লামেন্টে যে কোনো আইন পাস করতে পারে, তারপর সেটা হাইকোর্ট সেটাকে জাস্টিফাই করতে পারবে না। কিন্তু এই যে রিটটা করা, হ্যাঁ, এটা রিট করে এক ধরনের আইনের এই জায়গায় আইনের জায়গায় তো নিয়ে যাওয়া হয়েছে। যদি আদালত অর্ডার দেয় যে এটা বাস্তবায়ন করা যাবে না, তাহলে তো সরকার মনে হয় পারবে না এটা বাস্তবায়ন করতে। তার মানে দাঁড়াচ্ছে যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো না কিন্তু মোটামুটি একটা টানা পড়েন তৈরি। এটা কি আপনি মনে করেন এটা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ আগামী দিনে সরকার পরিচালনা করার ক্ষেত্রে, এবং রাজনৈতিক চ্যালেঞ্জ? রাজনৈতিক চ্যালেঞ্জ তো আসতে পারে, আসবে রাজনৈতিক। সিরাজ ভাই, আরেকটা দিকে যায়, বাংলাদেশের ইতিহাসে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলাম বিপুল সংখ্যক ভোট পেয়ে, বিপুল মানে আপনি যদি ভোটের রেশিও দেখেন তো অনেক বেশি ভোট পেয়েছে। 2008 সালে তাদের ভোটের রেশিও ছিল 5%, 2001 সালে তাদের ভোটের রেশিও ছিল সম্ভবত 4% অথবা 91 সালে এর কাছাকাছি 12 বা এরকম ছিল 12%। আজকে এই 26 সালে এসে জামাত ইসলামের ভোটের সংখ্যা রেশিও অনুপাত হচ্ছে 40 এবং বিএনপির 50 কাছাকাছি, মাত্র 10% পার্থক্য। এই জামাতের এই বিশাল উত্থান আমি উত্থান হিসেবে দেখি, এবং আসন সংখ্যাও 68, সব জোট মিলে তারা 77টা আসন পেয়েছে। অন্যদিকে বিএনপি পেয়েছে 209টা এবং জোট নিয়ে আরও বৃদ্ধি পাবে, 3টে সহ 12টা হবে এবং আরও জোট মিলে আরও স্বতন্ত্র মিলে হয়তো 20-এর কাছাকাছি চলে যাবে। এই যে টোটাল ভোটের রেশিওতে জামাতের যে উত্থান, বাংলাদেশের মতন একটি দেশে এই উত্থানকে আপনি কীভাবে দেখছেন? জামাতের জন্য এই উত্থানটা নিঃসন্দেহে পজিটিভ, ইতিবাচক। আর এই উত্থানটা বিএনপির জন্য অবশ্যই একটা সতর্কবার্তা আমি মনে করি। সতর্কবার্তা এই কারণে যে জামাত এত ভোট কোথা থেকে পেল। একটা বিষয় খেয়াল করেন যে ভোট যা কাস্ট হয়েছে তার পার্সেন্টেজ আমরা হিসেব করছি, ভোট কাস্ট হয়নি সেটা কিন্তু সংখ্যা বিরাট। তা এবার কত 60% মনে হয় ভোট কাস্ট হয়েছে, তার মানে 40% ভোট কিন্তু কাস্ট হয়নি, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার না। বাংলাদেশে বরাবর এরকমই ভোট কাস্ট হয় না। ভোটার উপস্থিতিতে বাংলাদেশে এই 60-70 তো হয় যখন আপনার বড় ধরনের মানে ব্যালট কেটে কেটে ভোট ভরা হয়, তখন দেখো নর্মাল ভোটার এর বেশি খুব বেশি হয়। আমার মনে হয় যে যাই হোক সেটা অন্য কথা। যে কথা বলতে চাচ্ছিলাম যে জামাতের যে উত্থানটা, জামাতের যে ভোটের পার্সেন্টেজ বেড়ে যায়, এটার পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এখানে আর্থসামাজিক একটা ফ্যাক্টর কাজ করে, ইটসেলফ ধর্ম একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবার জান্নাতের টিকিট বিক্রির যে বিষয়গুলো, এগুলো নিয়ে তো ব্যাপক আলোচনা হয়েছে, পক্ষে বিপক্ষে নানা মুখে আলোচনা হয়েছে এবং অনেক ঘটনা ঘটেছে। এরপরে পয়সা দিয়ে ভোট কেনার একটা প্রশ্ন, এটা একটা ব্যাপার আছে। আমরা দেখেছি যে জামাতের বিরুদ্ধে অভিযোগ এরকম উঠেছে যে বিভিন্ন আগের রাতে, ভোটের আগের রাতে বিভিন্ন জায়গায় টাকা নিয়ে ধরা পড়েছে। আগের রাতে না, শুধু আগের দিনেই অনেক জায়গায় ধরা পড়েছে। যে ঠাকুরকে যে জামাতের যে আমিরের যে ঘটনাটা, এখানে জামাত একটা নৈতিক বা আদর্শিক দল হিসেবে দাবি করে থাকে, সেক্ষেত্রে টাকা দেওয়া বা ছড়াছড়ি এটাকে আপনি কিভাবে দেখেন? আমি আসলে এই জায়গায় যদি বলি তাহলে আমাকে একটু কঠিন কথা বলতে হবে। জামাত যদিও ইসলামী দল হিসেবে রাজনীতি করে, কিন্তু তাদের ভেতরে ইসলামের চর্চাটা যতটা
আমি ব্যক্তিগতভাবে যা দেখেছি, আমার যথেষ্ট পর্যবেক্ষণ আছে এবং খুব নিবিড় পর্যবেক্ষণ আছে, তাতে তাদের ভেতরে রাজনীতির চর্চাটা বেশি। ইসলামী আদর্শ যেটা বলছেন আপনি, নীতি আদর্শ, তার চেয়ে রাজনীতির চর্চাটা অনেক বেশি। মানে ইসলামী আদর্শের পরিপন্থী আর কি। আমি পরিপন্থী বলবো না, রাজনীতিটা কি খারাপ কিছু? রাজনীতি বলতে এই প্রচলিত রাজনীতিতে যেমন ভোটের সাথে টাকা পয়সার যে সম্পর্কটা, এসব দরকার, সেই সম্পর্কটা জামাতের লোকজনও প্রতিষ্ঠা করলো। সেই জায়গায় বলছে যে রাজনীতির চর্চাটা এই রকম অর্থে রাজনীতির চর্চাটা বেশি বলতে চাচ্ছি। রাজনীতি মানে খারাপ জিনিস বলতেছেন? আর না, আমি রাজনীতি মানে খারাপ জিনিস বলছি না, প্রচলিত রাজনীতি তারা একই রকমের প্র্যাকটিস করে সেক্ষেত্রে। এবং আরেকটা খুব ক্লিয়ারলি বলি যে তারা যে এই যে নির্বাচনটা করলো, এই নির্বাচনে দেখেন ইসলামী নীতি আদর্শের চেয়ে অনেক বেশি প্রাধান্য পেয়েছে ক্ষমতায় যাওয়ার সময় প্রায় ফুরিয়ে আসছে। ক্ষমতায় যাওয়ার একটা প্রচেষ্টা অনেক বেশি প্রাধান্য পেয়েছিল। নীতি আদর্শ প্রাধান্য পাওয়ার চেয়ে ক্ষমতায় যাওয়ার বিষয়টা প্রাধান্য পেয়েছে অনেক বেশি। সেক্ষেত্রে একটা ইসলামী দলের সামনে কিন্তু ক্ষমতায় যাওয়ার বিষয়টা প্রাধান্য পায় না, প্রাধান্য পায় তার নীতি আদর্শ প্রতিষ্ঠা। রাজনীতি করবে তার প্রধান এজেন্ডায় থাকবে ক্ষমতায় যাওয়া, সেটা হয়তো তারা এই জন্যই বলছি, ইসলামী নামটা ব্যবহার করতে পারে, মূল এজেন্ডা তো ক্ষমতায়। তাদের ভেতরে রাজনীতির চর্চাটাই বেশি ইসলামী আদর্শ এবং নীতির চর্চার চেয়ে। আপনাকে শেষ প্রশ্ন, সিরাজ ভাই অল্প সময়ের মধ্যে বলবেন যে এই নির্বাচনে প্রথমবারের মতো, এর আগে ছোট ছোট নির্বাচনে যা আওয়ামী লীগ অংশগ্রহণ করেন নাই, সেটা আমার ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু বড় পরিসরে যে নির্বাচন হয়েছে তার মধ্যে আওয়ামী লীগ রাজনীতি থেকে এবার নিষিদ্ধ এবং ভোটের অংশগ্রহণ করতে পারলো না। বিপুল সংখ্যক ভোটার অনুপস্থিত থেকেছে, আপনি যেটা বললেন 40%। কিন্তু একই সঙ্গে আমরা দেখেছি এই যে এদের অনেকেই ধানের শীষে ভোট দিয়েছে, অর্থাৎ বিএনপিকে ভোট দিয়েছে, অনেকে দাঁড়িপাল্লা বা জামাত ইসলামকে ভোট দিয়েছে। তাহলে আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি কি আসলে নিষিদ্ধ থাকবে না বিলুপ্ত হয়ে যাবে, না কোন দিকে যাবে? আপনি কিভাবে এখন নিষিদ্ধ থাকবে? বিএনপির জন্য কি চ্যালেঞ্জ আওয়ামী লীগকে মোকাবেলা করার ক্ষেত্রে? নিষিদ্ধ থাকবে কি থাকবে না সেটা তো খানিকটা আইনের ব্যাপার এবং সরকারের সদিচ্ছারও ব্যাপার। সরকারের নীতি আদর্শ দৃষ্টিভঙ্গি কি সেটা একটা ব্যাপার। অনেকে এই চাপ সৃষ্টি করেছে যে বিএনপি ক্ষমতায় আসা মানেই আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, আওয়ামী লীগের লোকজন এখন এই জায়গায় আবার উন্মুক্তভাবে মাঠে চলাফেরা করতে পারছে, বেশ স্বাধীনভাবে। তারাও এখন মনে করছে যে তারা একটা ফ্রিডম ভাবে মুক্ত। এই জায়গায় বিএনপির আমি নিজেও অনেক আওয়ামী লীগের নেতাদেরকে চিনি যারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন, নির্বাচনের পরে তারা এখন বেশ মানে বেশ স্বাভাবিকভাবে জীবনযাপন ফিরে আসছে, আমি দেখেছি নির্বাচনের পরে। তো এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো ব্যক্তি যদি দাগী না হয়, দোষী না হয়, অপরাধী না হয়, তাহলে তো তার স্বাভাবিক জীবনযাপনের অধিকার এই রাষ্ট্র স্বীকার করে। কিন্তু যদি কোনো ব্যক্তি দাগী হয়, দোষী হয়, অপরাধী হয়, তাহলে তার সেই পরিমাণের অবশ্যই বিচার বিভাগ আছে, আইন রয়েছে। আইনমন্ত্রী আজকে কিন্তু প্রথম দিনেই বলেছেন এই কথা। কিন্তু অনেকের ভেতরে প্রশ্ন ছিল যে বিএনপি ক্ষমতায় আসলে 24-এর আন্দোলন করতে গিয়ে যে আন্দোলনের বিরুদ্ধে তৎকালীন ফ্যাসিবাদী সরকার যে ব্যবস্থা নিয়েছিল, মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই অপরাধের বিচার কি চলবে? অনেকে বলেছে যে এগুলো সব বন্ধ করে দেবে। এগুলো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ছিল। আইনমন্ত্রী কিন্তু সেটা পরিষ্কার করেছেন যে বিচার তার স্বাভাবিক গতিতেই চলবে, মানবতা বিরোধী অপরাধের যে বিচার সেটা স্বাভাবিকভাবে চলবে। ফলে এখানে আর কোনো সংশয়ের কিছু নেই। তবে আমি মনে করি যে আইনের আওতায় যারা আসবে, যারা দোষী সাব্যস্ত হবে, তারা দোষী সাব্যস্ত হয়ে তাদের যে পরিমাণে সাজা শাস্তি যা হওয়া উচিত সেটা হবে। যারা নিরপরাধ তাদেরকে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে দেওয়া উচিত। ধন্যবাদ সিরাজ ভাই, অনেকক্ষণ আমরা কথা বললাম, অনেক আলোচনা হলো গুরুত্বপূর্ণ। BanglaNews24.com এর এডিটর চয়েসে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ থাকার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম সাংবাদিক সিরাজুল ইসলামের মূল্যবান কথা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হলো। উনি অনেক তাত্ত্বিক আলোচনা করলেন, যা দ্বারা আমরা মনে করছি যে আপনারা অনেকটা উপকৃত হবেন, অনেক নতুন নতুন তথ্য জানতে পারবেন, অনেক তথ্য আপনারা বুঝতে পারবেন। আগামী দিনের রাজনীতি এবং আগামী দিনের বাংলাদেশের পথ চলার কতটা মসৃণ হবে, কতটা চ্যালেঞ্জিং হবে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনের দিন কেমন যাবে, এসব নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা ভালোভাবে এই বিষয়টা আপনাদের ভালো লাগবে। আগামী দিনে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাংলা নিউজের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।